বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো শুরুতেই তোমাদেরকে সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই স্বাগত। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গতিবিদ্যা। তোমরা হয়তো জানো এটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে কত নাম্বার অধ্যায়? এটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এটা 9-10-এও তোমরা পড়ে এসেছো। হয়তো তৃতীয় অধ্যায় না থেকে অন্য কোনো অধ্যায় থাকতে পারতো বা থাকছে। তো তোমরা এই গতিবিদ্যা সম্পর্কে ধারণা আগেই পেয়েছো। আমি এর আগে গতিবিদ্যা অধ্যায় থেকে আরো 3টি ক্লাস নিয়েছি। আজকে আসছি চতুর্থ ক্লাস নিতে, 4 নাম্বার ক্লাস নিতে। তো 4 নাম্বার ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেননা এর আগে তোমরা এই গতিবিদ্যা অধ্যায়ের যে বিষয়গুলা পড়ছো, আজকে যে বিষয়টা পড়াবো এটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে পার্থক্য রয়েছে। অর্থাৎ তোমরা আগে হয়তো আমি যে বিষয়টা পড়াবো আজকে এই বিষয়টা পড়োনি। আমি আজকে পড়াবো তোমাদেরকে প্রাস। এটা গতিবিদ্যার উল্লেখযোগ্য বিষয়। সৃজনশীল হবে এই প্রাস থেকে, এমসিকিউ প্রশ্ন হবে প্রাস থেকে, বোর্ড পরীক্ষার প্রশ্নটাও হবে কি প্রাস থেকে। তাহলে তোমরাই চিন্তা করে দেখো কত গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই গুরুত্বপূর্ণ। তো চলো সবাই কথা না বাড়িয়ে আমি প্রাস সম্পর্কে একটু বলি। প্রাস কি যদি বলতে চাই, খাতা কলম রেডি করে সবাই লিখে ফেলো। প্রাস হচ্ছে অনুভূমিকের সাপেক্ষে তির্যকভাবে কোনো বস্তুকে শূন্যে নিক্ষেপ করাকেই বলা হয় প্রাস। অনুভূমিকের সাপেক্ষে তার মানে ভূমির সাপেক্ষে কোনো বস্তুকে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করার নামই হচ্ছে কি প্রাস। ফুটবল খেলতে দেখছো? ক্রিকেট খেলা? অবশ্যই বলবা দেখছি। তো যদি দেখে থাকো ফুটবল খেলা, যদি দেখে থাকো ক্রিকেট খেলা, আমি বলবো অবশ্যই তোমরা প্রাস দেখছো, কিন্তু হয়তোবা ওইভাবে অনুভব করো না এটা যে প্রাস হচ্ছে। আজকে ভালো করে শোনো, বোঝো, তারপরে দেখবা ক্রিকেট খেলা দেখলেই, ফুটবল খেলা দেখলেই মনে হবে যে এটা প্রাস। অথবা তোমরাও যদি কখনো একটা পাখি গাছের ডালে বসে আছে, তাকে অযথাই মনে করো তুমি ঢিল দিছো, পাখিটাকে ঢিল দিছো, এই ঢিল দেওয়াটা একটা প্রাস। পুকুর পাড়ে বসে আছো, হাতের কাছে ডিলা আছে বা মাটি আছে বা পাথরের টুকরা আছে, একটা ঢিল দিলা, এটাও হবে কি প্রাস। অর্থাৎ এটাও তো ভূমির সাপেক্ষে একটা বস্তুকে শূন্যে নিক্ষেপ করলে, অতএব এটাই হবে কি প্রাস। কিন্তু সেটা হতে হবে তির্যকভাবে। যদি খাড়া উপরের দিকে লম্বভাবে নিক্ষেপ করো, এটা কিন্তু প্রাস হবে না। এর জন্য আমি সংজ্ঞায় বলে নিছি, ভূমির সাথে, ভূমির কি সাথে তির্যকভাবে, এটা হলো কি লম্ব, এটা এক্স, এটা হলো ওয়াই। লম্বালম্বি ভাবে নিক্ষেপ করবা না, তির্যক ভাবে। এই যে তির্যক কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটার নামই হবে কি প্রাস। তাহলে একটা বস্তুকে নিক্ষেপ করলে বস্তুটা এইভাবে গিয়ে এখান থেকে এখানে পড়বে, আমি বলতে পারবো এটা হচ্ছে কি প্রাস। আশা করি সবাই বুঝবে বিষয়টা। তো দেখো, এই গ্রাফ যদি চিন্তা করি, এটা কিন্তু মূল বিন্দু। কোন বিন্দু? মূল বিন্দু। এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তার মানে একটা প্রাস দুইটা অক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কয়টা অক্ষের মধ্যে? দুইটা, এক্স এবং কি ওয়াই। এই জন্য আমরা বলবো প্রাসের গতিপথ হচ্ছে দুই মাত্রিক বা দ্বিমাত্রিক। কয় মাত্রিক? দুই মাত্রিক বা দ্বিমাত্রিক। আমি আবার বলি, এই প্রাসটা বা এই নিক্ষিপ্ত বস্তুটা কিন্তু দুইটা অক্ষের মধ্যে থাকবে, এক্স এবং কি ওয়াই। এর জন্য প্রাসের গতিপথ হবে কি দ্বিমাত্রিক। তাহলে এটাই হচ্ছে একটা প্রাস। ওকে,
প্রাস সম্পর্কে আমাকে অনেক কিছু জানার আছে। আমি পর্যায়ক্রমে একটা একটা বলি, মনোযোগ সহকারে শোনো সবাই। শুরুতেই যদি বলি, আমি বলছি তির্যকভাবে, তার মানে একটা কোণে নিক্ষেপ করতে হবে। শুধু খাড়া উপরের দিকে না, উপরের দিকে না দিয়ে তির্যকভাবে বা আনতভাবে বা কোনাইসাভাবে বলি আমরা, সহজভাবে যদি বলি, এই থিটা কোণে যদি বস্তুটাকে নিক্ষেপ করি, এই বস্তুর মধ্যে একমাত্র বল কাজ করবে হলো অভিকর্ষ ত্বরণ, যেটা অভিকর্ষ বল হিসেবে কাজ করবে। এই বলটার কারণে তুমি যখনই বস্তুটাকে নিক্ষেপ করলা, নিক্ষেপ করার পর মুহূর্ত থেকে এই বস্তুটাকে নিচের দিকে আকর্ষণ করবে। আকর্ষণ করতে 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 একসময় এই যে ভূমিতে এসে পতিত হবে বা ভূমিতে এসে আঘাত করবে। তো দেখো, শুরুতে আমি যে কোণে বস্তুটাকে নিক্ষেপ করছিলাম সেটার নাম হচ্ছে কি নিক্ষেপণ কোণ। আর এই বস্তুটা কিন্তু শুরুতে একটা বেগ দেওয়া হয়েছে, ওটার নাম হচ্ছে নিক্ষিপ্ত বেগ। এটা হলো কি নিক্ষিপ্ত বেগ, নিক্ষিপ্ত কি বেগ, আর এটা হচ্ছে নিক্ষেপণ কোণ। এই বস্তুটা সর্বোচ্চ একটা উচ্চতায় উঠবে, এটার নাম হলো ক্যাপিটাল এইচ। সর্বোচ্চ উচ্চতা যাকে বলি ক্যাপিটাল এইচ। এই বস্তুটা এখান থেকে ভূমি বরাবর এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এত দূরে গিয়ে মাটিতে পড়বে বা ভূমিতে পড়বে। এর জন্য এটার নাম হচ্ছে আনুভূমিক পাল্লা। এটার নাম কি আনুভূমিক পাল্লা। সাথে সাথে মুখস্থ করে নিবে, আনুভূমিক কি পাল্লা। আর এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এর চেয়ে উচ্চতায় উঠতে পারবে না, এর জন্য এটার নামকরণ করা হয়েছে কি সর্বোচ্চ উচ্চতা। এই সর্বোচ্চ উচ্চতা উঠতে একটা সময় লাগে, সেই সময়টা হচ্ছে কি টিএম। সময়টা এখানে দিই, ভালো হবে নি, টিএম। এটা হলো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। আমার সাথে সাথে মুখস্থ করে নেবে বলছি, সর্বোচ্চ উচ্চতায় ওঠার কি সময়, সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়। আর এখান থেকে এখানে যাইতে একটা সময় লাগবে, উপর দিয়ে চলে যাবে, আকাশ পথে উড়ে যাবে, এজন্য এটার নাম হচ্ছে উড্ডয়ন কাল। ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, এটার নাম হলো কি, একটা নাম আছে বিচরণ কাল, কত সময় বিচরণ করলো, আর একটা নাম হলো উড্ডয়ন কাল, যে কোনো একটা বললেই হবে। তাহলে দেখো, এখানে কিন্তু আমি 4টা রাশি পেয়েছি অলরেডি, আর 2টা রাশি হলো একটা থিটা আর একটা বি নট, তার মানে 6টা রাশি হয়েছে। অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণ কাজ করবে, তার মানে 7টা রাশি হয়েছে। আরো একে বিশ্লেষণ করা যাবে। কি বিশ্লেষণ করা যাবে, এখানে যখন থাকবে এই বস্তুটার কিন্তু একটা বেগ থাকবে, একটা নির্দিষ্ট সময় পরে একটা বেগ থাকবে। অবশ্যই সে বেগটা বি নটের সমান হবে না, তার চেয়ে কম হবে, কারণ যত উপরের দিকে উঠবে বেগ তত কমতে থাকবে। এখানে এসে বেগটা শূন্য হয়ে যাবে, শূন্য হবে। এখানেও একটা কথা আছে, এই 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 বেগটার 2টা করে উপাংশ থাকে, যখনই তুমি নিক্ষেপ করতেছো সাথে সাথে 2টা উপাংশ হতেছে। স্যার এটা আবার কি 2টা উপাংশ কি, কেন, একটু আগে আমি বললাম না, প্রাসের গতিপথ হচ্ছে 2 মাত্রিক, একই সাথে 2টা অক্ষ বরাবর চলে। যেহেতু একই সাথে 2টা অক্ষ বরাবর চলে, বেগটাও একই সাথে 2টা অক্ষ বরাবর ভাগ হয়ে যায়। একটা হলো এক্স অক্ষ বরাবর, সেটাকে আমরা বলতে পারি বিএক্স, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সেটা হলো কি ভি ওয়াই। একটা ভিএক্স আর একটা হচ্ছে ভি ওয়াই। একটা হলো অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উল্লম্ব উপাংশ। তাহলে এই বস্তুটা যখন যাইতে থাকে সর্বোচ্চ উচ্চতায় গিয়া এর বেগ শূন্য হয়। এর বেগ শূন্য হয় মানে এই ভি ওয়াইটা শূন্য হয়, উচ্চতায় আর উঠবে না। এর জন্য কি উচ্চতার দিকে বেগও থাকবে না, সে বেগটা হবে কি শূন্য। কিন্তু ভি এক্স শূন্য নয়, কারণ তখনও এক্স অক্ষ বরাবর একটা বেগ থেকে যায়। এরপরে সর্বোচ্চ উচ্চতায় যখন উঠলো, ওঠার পরে বস্তুটা আস্তে আস্তে নামতে থাকবে, নামতে নামতে কোনো একটা নির্দিষ্ট সময় পর এই বস্তুটা আবার ভূমিকে আঘাত করবে। তাহলে ভূমি থেকেই উঠছিল, আবার কি ভূমিতে গিয়েই পড়ে গেল। এই বিষয়টা নোট করে রাখো।
আমি বলি নোট করে রাখো, আমার কথাগুলো নোট করে রাখো, কাজে লাগবে, তোমাদের কাজে লাগবে। তাহলে আমি বলছি, একটা বস্তুকে যে বেগে নিক্ষেপ করা হয় ওই বস্তুটা ঠিক ওই বেগেই আবার ভূমিকে আঘাত করে। যে বেগে এখান থেকে নিক্ষেপ করলা ঠিক ওই বেগে এখানে এসে ভূমিকে আঘাত করবে। তার মানে বেগটা শুরুতে কমতে 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 এখানে একটা নির্দিষ্ট পরিমাণ বেগ থাকবে, তারপরে আবার বাড়তে 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 সেটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাই বলা হয়েছে প্রাসকে যে বেগে নিক্ষেপ করা হয় ঠিক ওই বেগেই ভূমিকে আঘাত করে। আমি আশা করি তোমরা এই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মনে রাখবে। এখন আসো, এই যে রাশিগুলো বললাম, 4টা রাশি, এই 4টা রাশি সমীকরণ দিয়ে, 4টা রাশির সমীকরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। শুরুতে আমি বলি সর্বাধিক উচ্চতা ওঠার সময়, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? টিএম। টিএম সমান হচ্ছে বি নট সাইন থিটা বাই জি। হয়তো বইয়ে অন্যভাবে লেখা থাকতে পারে, আমার লেখাটাকে তুমি গুরুত্ব দাও, আমি যেভাবে বলি ওইভাবে শোনার চেষ্টা করো। অবশ্যই বইয়ের চেয়ে একটু হলেও তোমার কাছে সহজ লাগবে ইনশাল্লাহ। দেখো, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, এখানে ওঠার সময়। ভালো কথা, এখন এখানে ওঠার সময় যদি টিএম হয়, আবার এখান থেকে এখানে নামার সময় তো টিএম হবে। এই যুক্তি তো তোমাদেরও আছে, কারণ এটা অর্ধেক পথ, মাঝামাঝি পথ। অবশ্যই আমিও তাই বলবো। তাহলে একটা বস্তুর এখানে যাইতে যে সময়, এখানে আবার নামতেও ঠিক একই সময় লাগবে। এর মানে এই যে বিচরণ কাল যে বলছি ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টিটা হবে স্মল টি এম এর 2 গুণ, যাইতে 1 গুণ, আবার নামতে আরেক গুণ, উপরের দিকে উঠতে 1 গুণ, নামতে আরেক গুণ, টোটাল হবে কয় গুণ? 2 গুণ। তাহলে আমি ক্যাপিটাল টি এর পরিবর্তে লিখতে পারবো 2 বি নট সাইন থিটা বা জি। দেখছো, আমি শুধু 2 দ্বারা গুণন করে দিলাম, যা আছে তাই লিখছি। মনে করো 2টা লিখি নাই, যা আছে তাই লিখছি, এরপরে শুধু 2 দ্বারা গুণন করে দিছি, কারণ দ্বিগুণ হবে। তাহলে আমি বুঝলাম টিএম যদি মুখস্থ করে রাখতে পারি, ক্যাপিটাল টি এমনিতেই হয়ে যাবে। একটু কষ্ট করে টিএমটাকে মুখস্থ রাখবো। এরপরে আসো হলো সর্বাধিক উচ্চতা, ক্যাপিটাল ইস। সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল ইস সমান লেখা যায় বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বা 2g। একটু মুখস্থ করবা কষ্ট করে। এইচ সমান লেখা গেল কি? বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বা কি? 2g। এটা হলো সর্বাধিক উচ্চতা। সর্বাধিক কি? উচ্চতা। এরপরে আসো কি? ক্যাপিটাল আর, যেটাকে বলছে আনুভূমিক পাল্লা। আনুভূমিক কি? পাল্লা। এটা যদি বলি, এটা ওইটার সাথে মিল আছে। বি নট স্কোয়ার সাইন 2 থিটা, এখানে ছিল সাইন স্কোয়ার থিটা, এটা হলো সাইন 2 থিটা, এখানে ছিল 2g, এখানে লিখবো কি? শুধু জি। দেখো কত সুন্দর করে আমি 4টা সমীকরণ তোমাদের জন্য লিখে দিলাম। আমি আশা করব 4টাই তোমরা মুখস্থ করবে। আমার ভিডিও দেখা শেষ, লেখা শুরু, তোমাদের লেখা শুরু। এই 4টা সমীকরণ লিখা সাথে সাথে গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবে, আমি আবার দেখে দিব আসলে তোমরা ঠিক মতো লিখতে পারছো কি না, আমার ভিডিওটাও বুঝতে পারছো কি না। আমি আশা করি সবাই করবে। এইবার আসো, আমি আবার বেগের কথা বলছিলাম, যে বেগে নিক্ষেপ করা হয় ওই বেগে ভূমিকে আঘাত করে, এবং বলছিলাম একটা নির্দিষ্ট সময় পরে বস্তুটার বেগ কিভাবে নির্ণয় করব। এই অবস্থায় যখন থাকবো, এই অবস্থায় থাকলে বেগের 2টা উপাংশ হবে। একটা উপাংশ হবে বি ওয়াই, আর একটা উপাংশ হবে বি এক্স। আর এখানকার বেগটা হবে বি এক্স এবং বি ওয়াই এর যোগফলের সমান। বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে আমরা যোগফলের সমান লিখতে পারবো। আসো আমি তোমাদেরকে দেখায় দিই কিভাবে হয়। এখানে বি এক্স বলতে বুঝবো বেগের অনুভূমিক উপাংশ। বেগের কি? অনুভূমিক উপাংশ। তোমরা মুখস্থ করে রাখো, এটা হলো বি নট কস থিটা প্লাস জি এক্স টি। তোমাদের একটা সমীকরণ আছে ভি সমান বি নট প্লাস এটি, মনে আছে কিনা জানি না। আমি গতিবিদ্যা অধ্যায়ে এরকম 13-14টা সমীকরণ মুখস্থ করাইছি। এখন যদি ভুলে যাওয়া থাকো সেটা তোমার ব্যাপার, আমি কিন্তু মুখস্থ করানোর জন্যই লিখে দিছি, ভিডিওতে দিয়ে দিছি তোমাদের জন্য।
তো দেখো এই সমীকরণের সাথে মিল রেখে এটা কি লেখা যায়, লেখার পরে বি এক্স সমান লেখা যায় বি নট কস থিটা। এই যে জি জি এক্সটা হচ্ছে 0, কেন স্যার 0 কেন? আমরা জানি এক্স অক্ষ বরাবর বা ভূমি বরাবর অভিকর্ষ ত্বরণ হলো 0, উল্লম্ব বরাবর উপরের দিকে যেটা অভিকর্ষ ত্বরণের মান থাকে কিন্তু ভূমি বরাবর থাকে না। এই হলো তোমার বি এক্স এর মান। এবার আসো ভি ওয়াই এর মান, ভি ওয়াই সমান ভি নট সাইন থিটা। উল্লম্ব হলে সাইন আর ভূমি হলে কি কস, মনে রেখো, মাইনাস জি ওয়াই ডি। এবার জি ওয়াই এর মানও থাকবে, এখান থেকে এখানে যেতে একটা নির্দিষ্ট সময় টিউ লাগবে। তাহলে এই দুইটা যদি থাকে তাহলে এই সমীকরণের সাহায্যে আমাকে কি করতে হবে, ভি ওয়াই এর মান নির্ণয় করতে হবে। আমি খুব সহজে বি নটের মান জানবো, আমি খুব সহজে থিটার মান জানবো, এখান থেকে বি এক্স এর মান পাবো। বি নটের মান জানবো, থিটার মান জানবো, দেওয়া থাকবে যেটা এই জি ওয়াই এর মান 9.8 জানা আছে, টিটাকেও বলা থাকবে কত সেকেন্ড পর, বসাইলেই কি বি ওয়াই এর মানটা বের করতে পারবো ইনশাআল্লাহ। এবার আসো ভি বের করতে হয় কিভাবে, ভি সমান হলো √ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। আমি দেখো সবগুলো সমীকরণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য দিলাম। আশা করব তোমরা সবাই এই সমীকরণগুলোকে মুখস্থ করে নিবে ইনশাআল্লাহ। আরেকটা সমীকরণ দিয়ে আমি শেষ করতে চাই, সে সমীকরণটা হলো কি প্রাসের সাধারণ সমীকরণ। প্রাসের কি সাধারণ সমীকরণ, এই যে সেই সমীকরণটা হচ্ছে ওয়াই সমান ট্যান থিটা এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড 2 বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা হলো প্রাসের সাধারণ সমীকরণ। আমার ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর বড় করতে চাচ্ছি না। আশা করি তোমরা এই প্রাস থেকে যে সমীকরণগুলো দিলাম অবশ্যই সমীকরণগুলো মুখস্থ করে কাকে কি বলা হয় সেগুলো মুখস্থ করে রাখবে। এরপরের ক্লাসে আমি তোমাদেরকে গাণিতিক সমস্যা করিয়ে দেব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। তো ওই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালাম।